প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অসীম কুমার সেন, সহকারী শিক্ষক, সরকারি রাজর গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইনস্টিটিউশন, রাজর মাদারীপুর। সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনা মহামারীর কারণে দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই কারণে শ্রেণী পাঠদানও বন্ধ রয়েছে। তোমরা যাতে ক্ষতির সম্মুখীন না হও সে আলোকে সারা দেশে অনলাইন ক্লাস ব্যবস্থা রয়েছে। এরই ধারাবাহিকতায় আমি আজ নবম দশম শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য তৃতীয় অধ্যায়ে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি। এখানে আমি ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত বিষয় উপস্থাপন করব। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। এখানে আমাদের হিসাব বিজ্ঞানের তোমরা দ্বিতীয় অধ্যায়ে যে সমস্ত লেনদেন সংগঠিত হয়েছে, লেনদেনগুলো চিহ্নিত করেছো, সেই লেনদেনগুলো ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করতে হয়। তো আমরা জানি যে এখানে ডেবিট যে সুবিধা গ্রহীতা বা সুবিধা গ্রহণ করে, আর ক্রেডিট যে সুবিধা দাতা বা সুবিধা দিয়ে থাকে, অর্থাৎ যে পাবে সে ডেবিট আর যে দেবে সেই ক্রেডিট। ব্যবসায় আমরা 5 শ্রেণীর হিসাব দেখতে পাই। 5টা শ্রেণীর হিসাবে কি কি আছে? 1 আছে সম্পদ, 2 আছে দায়, 3 আছে মালিকানা সত্ত্ব, 4 আছে আয় এবং 5 আছে ব্যয়। এই 5 শ্রেণীর হিসাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র সম্পর্কে এখন আলোচনা করব। যেমন সূত্র 1, সম্পদ। যখন ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আমরা জানি সম্পদের অবস্থান সব সময় ডেবিট ব্যালেন্সে, সেই কারণে সম্পদ যখনই বৃদ্ধি পাবে ডেবিট আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। যেমন যন্ত্রপাতি ক্রয় করা হলো 5,000 টাকা। তো এখানে আমরা এটা ডেবিট ক্রেডিট নির্ণয় কারণ সহ ব্যাখ্যা করব। তো এখানে তারিখ, এটার ছকটা তারিখ, সংশ্লিষ্ট পক্ষ, ডেবিট ক্রেডিট, টাকা আর কারণ সহ ব্যাখ্যা। তো এখানে যেহেতু তারিখটা ওই যে তারিখে দেওয়া থাকবে সে তারিখ উল্লেখ করতে হবে। আর এখানে যন্ত্রপাতি ক্রয় করা হলো, তাহলে এখানে আমাদের সংশ্লিষ্ট পক্ষ হবে যন্ত্রপাতি হিসাব আর নগদান হিসাব। যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দুইটার টাকা একই থাকবে, কারণ সমপরিমাণ টাকা দ্বারা এক পক্ষ ডেবিট এক পক্ষ ক্রেডিট হয়। এই ক্ষেত্রে যন্ত্রপাতি হিসাব ডেবিট, এটা ডেবিট, এটা যন্ত্রপাতি একটা ব্যবসায়ের সম্পদ, সম্পদ ডেবিট হওয়ার ফলে এটা সম্পদ বৃদ্ধি। আবার নগদান হিসাব ক্রেডিট, নগদও একটা সম্পদ, নগদ বৃদ্ধি পাওয়ার ফলে সম্পদ এখানে হ্রাস পেয়েছে, সেজন্য আমরা এখানে লিখব সম্পদ হ্রাস। তাহলে আমরা প্রথম সূত্র অনুযায়ী বুঝলাম সম্পদ যখন বৃদ্ধি পাবে, অর্থাৎ ব্যবসায় সম্পদ আসলো, ডেবিট হলো, সম্পদ বৃদ্ধি পেয়েছে। ব্যবসার থেকে সম্পদ চলে গেলে, অর্থাৎ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট হয়েছে, অর্থাৎ সম্পদ হ্রাস পেয়েছে। আমরা দায়ের ক্ষেত্রে এখন দেখব। দায়, এই ক্ষেত্রে দায়ের ক্ষেত্রে এখানে
দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। যেমন ধারে পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা, তাই এই ক্ষেত্রে ক্রয় হিসাব পাওনাদার হিসাব। ক্রয়টা যেহেতু একটা ব্যয়, সেজন্য এখানে সম্পদ না দিয়ে ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। এবং দায় এটা সবসময় ক্রেডিট ব্যালেন্স এর অবস্থান, সেজন্য এইখানে দায়ও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা দায়ের ক্ষেত্রে প্রথমটা দেখলাম, দায় যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে। এখানে দায় বৃদ্ধি পেয়েছে ও ক্রেডিট হয়েছে, এজন্য দায় বৃদ্ধি। আবার আরেকটা বিষয় আছে, দায় যখন হ্রাস পাবে তখন ডেবিট হবে। তাহলে সেই উদাহরণটা দেব। সেটা পাওনাদারকে পরিশোধ 5,000 টাকা, পাওনাদারকে পরিশোধ, তাহলে পাওনাদারকে পরিশোধ 5,000 টাকা। এই ক্ষেত্রে আমাদের ডেবিট ক্রেডিট হবে, যেহেতু কে পেয়েছে, যে সুবিধা পাবে, তাহলে পেয়েছে পাওনাদার, পাওনাদার হিসাব। আর যেহেতু নগদের টাকাটা দিয়েছি, নগদান হিসাব, পাওনাদার হিসাব ডেবিট। এই ক্ষেত্রে আমরা জানি যে পাওনাদার বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর পাওনাদার হ্রাস পেলে ডেবিট হয়। আর এই ক্ষেত্রে পাওনাদার সবসময় ক্রেডিট ব্যালেন্স, ব্যালেন্স যখন বিপরীত হবে, উল্টে যাবে, তখন সে হ্রাস পাবে। আর এখানে যেহেতু পাওনাদার হ্রাস পেয়েছে, এইখানে দায় হ্রাস। আর এইখানে সম্পদ যেহেতু আবার আমরা প্রথম সূত্র অনুযায়ী সম্পদ ক্রেডিট হয়েছে, সম্পদও হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস। তাহলে পাওনাদারকে যখন পরিশোধ করা হবে তখন পাওনাদার হ্রাস পেয়েছে, সেই কারণে দায়ের পরিমাণ কমে গেছে। আমাদের 3 নম্বরে আছে মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব, এই ক্ষেত্রে দায়ের মতোই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব আমরা জানি, মালিকানা সত্ত্ব সব সময় ক্রেডিট ব্যালেন্স অবস্থান। তাহলে এই ক্ষেত্রে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 5,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করলো, 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এই ক্ষেত্রে মালিক ব্যবসাকে টাকা দিয়েছে, তাহলে মালিকানা সত্ত্ব সবসময় ব্যবসায়ের ক্রেডিটে অবস্থান। মালিকানা সত্ত্ব যেহেতু দায়ের একটা অনুরূপ বিষয়, যেহেতু ব্যবসায়ের নগদ আসছে,
সেহেতু নগদান হিসাব ডেবিট। আর মালিকানা সত্ত্বকে আমরা, যেহেতু নগদ টাকা ব্যবসায় মালিক যা কিছু দেবে সব মূলধন হিসাবে দেবে, এজন্য মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব সম্পদ বৃদ্ধি। আবার মূলধন হিসাব এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তাহলে এই ক্ষেত্রে আমরা মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধিটা হয়ে গেল। এরপর আরেকটা বলছে মালিকানা সত্ত্ব হ্রাস যখন পায় তখন ডেবিট। তাহলে মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিট ব্যালেন্স, ও যখন কমে যাবে তখন ডেবিট হবে। এই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি, টাকা উত্তোলন করা হলো, 5,000 টাকা উত্তোলন করা হলো। এই ক্ষেত্রে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, তাহলে হ্রাস পাইলে ডেবিট হবে। এই ক্ষেত্রে আমাদের যেহেতু 5,000 টাকা উত্তোলন করা হলো, অর্থাৎ হিসাবটা হবে উত্তোলন হিসাব। আর নগদান হিসাব। তাহলে যেহেতু উত্তোলন এটা মালিক উত্তোলন করছে, সেহেতু এটা মালিকানা সত্ত্ব এখন হ্রাস পেয়েছে। মালিকানা সত্ত্ব অর্থাৎ ব্যবসা থেকে মালিকের সত্ত্বর পরিমাণ কমে গেছে। হ্রাস। আবার যেহেতু নগদ ক্রেডিট হয়েছে, সম্পদ কমে গেছে। হ্রাস। পরবর্তীতে আছে আমাদের আয়। আয় আমরা জানি আয় বাড়লে যেহেতু মালিকানা সত্ত্ব বাড়ে, তার অর্থ আয় সবসময় ক্রেডিট ব্যালেন্স। আর আয়টা হলো যে পরিমাণ পণ্য আমাদের ব্যয় করতে হয় তার থেকে যদি অতিরিক্ত আমরা কোনো কিছু বিক্রি করে থাকি, ব্যবসার যা নিয়ে ব্যবসা করি, সে তার থেকে আমাদের আয়টা হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আয় যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে, আর আয় যখন হ্রাস পাবে তখন ডেবিট হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই আলোচনাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং এটা ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করবে, কারণ তোমরা যদি এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের এই সূত্রগুলো সঠিকভাবে মনে না রাখতে পারো তাহলে পরবর্তীতে সমস্যায় পড়বে। যেমন এইখানে আমাদের আয়ের ক্ষেত্রে আছে, আমরা যদি লিখতে পারি পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা। যেহেতু পণ্য বিক্রি করছি 5,000 টাকা, ব্যবসায়ী কি আসছে নগদ টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট। আর ব্যবসা থেকে চলে গেছে পণ্য, পণ্য নামে কোনো হিসাব হয় না, তাহলে কি নামে হবে? বিক্রয় নামে। বিক্রয় হিসাব, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদের এটা সম্পদ বৃদ্ধি পাইছে, নগদান ডেবিট হয়েছে। আর আয় বৃদ্ধি পেয়েছে। আয় যেহেতু সর্বদা ক্রেডিট ব্যালেন্স, আয় বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে আমরা লেনদেনের ক্ষেত্রে এটা আমরা আয় বৃদ্ধি এটা লিখতে পারি, অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধিটাও লিখতে পারি, কারণ আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। আরেকটা তথ্য আছে সর্বশেষ, সেটা আমাদের ব্যয়।
তাহলে এই ক্ষেত্রে ব্যয় ব্যয় যেহেতু ব্যয় বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, আর মালিকানা সত্ত্ব কমলে যেহেতু ডেবিট হয়, সেহেতু ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি, পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা, পণ্য ক্রয় করা হলো 5,000 টাকা। এই ক্ষেত্রে ব্যবসায় কি আসছে, পণ্য কি নামে আসছে, কিভাবে আসছে, ক্রয় করে, কারণ পণ্য নামে কোনো হিসাব হয় না, সেজন্য ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যেহেতু পণ্য ক্রয় করেছি, আমাদের ব্যয়টা বৃদ্ধি পেয়েছে, সেটা এখানে ব্যয় বৃদ্ধি, সম্পদ, যেহেতু সম্পদ দ্বারা আমরা অর্থাৎ নগদ অর্থ দ্বারা ক্রয় করেছি, নগদটা সম্পদ, আমাদের সম্পদটা হ্রাস পেয়েছে। তাহলে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রগুলো তোমরা দেখে নিলা। আমাদের এই যে 5 শ্রেণীর হিসাব আছে, এই 5 শ্রেণীর হিসাবে আমাদের সারা হিসাব বিজ্ঞান বইতে এই 5 শ্রেণীর হিসাবে ডেবিট ক্রেডিট সম্পর্কে তোমরা যদি ভালো সুস্পষ্ট ধারণা থাকে, তাহলে সমস্ত হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা আমার এই উপস্থাপনটা বুঝতে পেরেছো এবং তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমি এর ধারাবাহিকতায় সামনের লেসনগুলোতে অর্থাৎ পার্টগুলোতে আমি বিস্তারিতভাবে তোমাদের সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করব। ধন্যবাদ।